কে বলেছে উন্নত দেশ? এই তথ্য আপনি কোথায় পেয়েছেন আমি তো জানি না। বাংলাদেশে যারা ফ্রন্টলাইন চোর তারা যায় সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করাতে, আর যারা জেনারেল চোর, জেনারেল জিহাদি, তারা আসে ভারতে ট্রিটমেন্ট করাতে। যারা গরিব কিংবা অল্প পয়সা আছে, সেখানে তো না আছে ওষুধ, না আছে মেডিকেল সঠিক সিস্টেম, তাদেরকে এদিক ওদিক করতে হয় একটা ছোট চিকিৎসা করাতে গেলে। ম্যালেরিয়া হলেও ভারতে চলে আসছে তারা, কিংবা ভারত থেকে ওষুধ আনাতে হচ্ছে। কোথায় তারা উন্নতি করেছে? আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, মোটো একটাই, সেটা হচ্ছে হিন্দুদের সর্বনাশ করা। ভারতীয় সৈন্যদের বলিদান দিয়ে আজকে পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করলো। খান সেনারা লক্ষ লক্ষ বাঙালিকে ধর্ষণ করে হত্যা করলো, মায়েদের সামনে তাদের শিশুদের হত্যা করলো। সেরকম একটা বর্বর পাকিস্তান থেকে ভারতীয় সেনা তাদেরকে বাঁচালো। তার পরিণাম কি হলো? আজকে যেটা হচ্ছে, ওদের মনস্কামনা পূরণ করুন, ওদের ওপর অ্যাটাক করুন। ওরা যেটার জন্য বেঁচে আছে ৭২খানা হুড়ি পাওয়ার জন্য, ওদেরকে সেই ৭২খানা হুড়ির কাছে পাঠিয়ে দিই। এরকম অনেক সেকুলার আছে যারা হিন্দুকে লড়াইয়ের ময়দান থেকে নয় সরিয়ে দিচ্ছে, নয় হিন্দুর পেছনে তারাও লাগছে। এর মধ্যে অনেকে আছে যারা এই কাজটা করছে। হিন্দুর কোনো ক্ষতি হলে, হিন্দুর কোনো কষ্ট হলে তাদের মুখ থেকে কথা বেরোয় না, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একটা মুসলিম, তার কোনো অসুবিধে হয়, যদি গাজার মতো সমস্যা হয়, কিংবা যেখানেই যাই হোক না কেন, তারা কিন্তু লাফিয়ে রাস্তায় নেমে পড়ে। কত আপনি মোমবাতি নিয়ে মিছিল করবেন? কত ঘরে ২৬টা ২৮টা করে প্রদীপ জ্বালবেন? কতবার মাথায় করে তুলসী মঞ্চ নিয়ে, তুলসী গাছ নিয়ে ঘুরে বেড়াবেন? যারা মারছে, যারা ভাঙছে, তাদের আমাদের এই মিছিল, এই যে শোভাযাত্রা কিংবা বিক্ষোভ যাত্রা, প্রতিবাদ যাত্রা, তাদের কি আদেও তাতে কিছু এসে যাচ্ছে? যে আপনি বলেন বারুদের ওপর বসে আছে বাংলাদেশ, আমি তো বলবো পশ্চিমবঙ্গ বারুদের ওপর বসে আছে। বাংলাদেশ বারুদের ওপর বসে আছে, বাংলাদেশে আরও বারুদ ফেলে দিক, দিয়ে জায়গাটাকে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু পশ্চিমবঙ্গকে কী করে করবেন? আজকে এটার প্রতিবাদ উনি করলেন, যে গায়িকা এটার প্রতিবাদ করলেন, দেখে ভালো লাগলো। এবং আমি যেটা আপনাকে বললাম, যতক্ষণ না এদের নিজেদের ওপর আসছে ততক্ষণ এরা মুখ খোলে না। আর এনার উপর এসছে, মুখটা খুললে। তো হ্যাঁ, আজকে সেকুলার গান গাইতে বলছে, আগামী দিন আসতে চলেছে গান বাজনা বন্ধ করে দেবে, কিংবা গান বাজনা যদি বন্ধ নাও করে, একটা হিন্দু মেয়ে, সে গায়িকা, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে নিজের ধর্মের গান কিংবা গানের খাতিরেই জয় মা বলে গান গাইছে, যেখানে ওই জিহাদি মনে করছে এটা তার ধর্মের বিরুদ্ধে, সে তাকে অবজেকশন করে দিল। তো আমরা কোন জায়গায় বসে আছি? দীপু দাস বাংলাদেশের একজন হিন্দু যুবক, তাকে প্রথমে পুলিশের গাফিলতির জন্য, বা পুলিশ হয়তো ইচ্ছে করে তাকে ছেড়ে দিল, তাকে টেনে হিঁচড়ে লোকজন বাইরে নিয়ে আসলো, তাকে মানে ইচ্ছে খুশি মতো তাকে ধরে মারধর করা হলো। সে যখন নিস্তেজ হয়ে পড়লো, তাকে গাছের মধ্যে উল্টো টাঙিয়ে দেওয়া হলো এবং উলঙ্গ করে, এবং তারপরে সেই শরীরের ওপরে একের পর এক কোপ ঘা মারা হলো, রক্তারক্তি হলো, এবং তারপরে যখন সে গাছের মধ্যে ঝুলতে ঝুলতে মরে গেল, তখন তার শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হচ্ছে, এবং মানুষ সেটাকে আবার ভিডিও করছে। এটা নাকি একটা ভিডিও করবার মতো বিষয়, যেটাকে ভিডিও করা হচ্ছে। এবং এই ভিডিও যখন ভাইরাল হয়েছে, গোটা পৃথিবীর লোকজন শিউরে উঠেছে এই ঘটনা দেখে। আমার একটাই প্রশ্ন, যে বাংলাদেশ কি দিন দিন একটা মানে শ্মশান ভূমি তৈরি হয়ে যাচ্ছে হিন্দুদের জন্য? দেখুন, বাংলাদেশ কিংবা তার আগে পূর্ব পাকিস্তান বরাবরই হিন্দুদের জন্য একটা শ্মশান ভূমি, কিংবা যাই বলেন, হিন্দুদের হত্যার একটা কেন্দ্র। আর যেই ঘটনা বাংলাদেশে দীপু দাসের সাথে হয়েছে, এই ঘটনাটা আপনি মানে সকলে দেখতে পেয়েছে, যে অনেকে ভিডিও করছে এবং দীপু দাসকে সকলে মিলে মারছে। আর যারা মারছেন একটু দূরে আছে, তারা জোরে জোরে আল্লাহু আকবার বলে চেঁচাচ্ছে এবং আনন্দ উল্লাস করছে। একজন, তার হাতে কিছু নেই, তার শরীর মানে পুরো জামা কাপড় খুলে তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, তাকে এত লোক মিলে পেটাচ্ছে। কোনো ন্যায় নীতি বলে কিছু নেই, যে একটা লোক মারবে কি দুটো লোক মারবে, সেরকমও নয়। হাজার হাজার লোক তাকে পেটাচ্ছে, তার ডেড বডিটাকে পেটাচ্ছে, পেটাতে হাসছে, আনন্দ করছে, উল্লাস করছে। তাহলে কি মেন্টালিটির লোক তারা? এটা এখানকার সাধারণ পুরো পৃথিবীর লোক তো নিন্দা করছে।
আমি প্রশ্ন তুলছি, পশ্চিমবঙ্গের যারা হিন্দু আছে, বিশেষ করে যারা সোকল্ড এলিট ক্লাস, কিছু হলেই তাদের মানে মাথায় এবং শরীরে যেন কি না কি হয়ে যায়, অমর্ত্য সেন এরা চুপ কেন? সৌরভ গাঙ্গুলি চুপ কেন? চুপ কেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাঙালি বাংলা ভাষা নিয়ে এত কথা বলে, সেই বাংলা ভাষায় কথা বলা দীপু দাসকে যখন ওরকমভাবে নির্মমভাবে হত্যা করছে, তার হত্যাকে নিয়ে এত আনন্দ লীলা করছে ওখানকার জেহাদি মুসলিমরা, সেটা নিয়ে বাঙালি এরা চুপ কেন? কেন টলিউড, কেন এখানকার সিনেমা তারকারা চুপ? যারা গাজাতে কিছু হলে তারা ছাতি পিটতে পিটতে রাস্তায় বেরিয়ে পড়ে, আজকে এই বাঙালি বলতে লজ্জা করে এই অমর্ত্য সেনের মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা, সৌরভ গাঙ্গুলি, এরা সব চুপ। কেউ একটা টুইটও করছে না, কারো ফেসবুকেও দেখতে পাবেন না নিন্দে করতে। শুধু এইটুকুই নয়, বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতের একটা বিখ্যাত কেন্দ্র ছায়ানট, সেই ছায়ানটের নাম আমরা পশ্চিমবাংলার লোকেরা পর্যন্ত জানি, যে সেখান থেকে অসাধারণ সব শিল্পীদেরকে বের করা হয়েছে, তাদেরকে তালিম দেওয়া হয়েছে। সেই ছায়ানটকে ভেঙে সেখানকার যে বাদ্যযন্ত্র যেগুলো তাদের প্রাণ, সেগুলোকে ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া হলো। এবং তারপরেও আমাদের কলকাতার শিল্পীরা, শিল্পী মহল, তারা কিন্তু কোনো মানে উচ্চবাচ্য করলো না। আজকে ধরে নিতে পারি যে এই যে দীপু দাসকে যেভাবে তাকে মারা হলো, যেভাবে তার উপরে অত্যাচার করা হলো, এই বিষয়টা সম্বন্ধে তারা মুখ বন্ধ করে রয়েছে রাজনৈতিক কারণে। কিন্তু শিল্পী সত্তার কী হলো? শিল্পী সত্তাকেও কি তারা বিসর্জন দিয়ে দিয়েছেন টাকার পেছনে, বা এই রাজনৈতিক নেতাদের পদলেহন করতে করতে, যে আজকে যখন ছায়ানটের মতো একটা অসামান্য জায়গাকে নষ্ট করে দেওয়া হলো, জেহাদিদের খপ্পরে পড়ে সেই ছায়ানট তছনছ হয়ে গেল, তখন এদের শিল্পী সত্তা একবারও কেঁদে উঠলো না? দেখুন, এদের কোনো সত্তাই নেই, এরা সব হচ্ছে স্বার্থ সত্তা, স্বার্থপর, ধান্দাবাজ, এবং তার থেকে সব থেকে বড় যে এরা হচ্ছে প্রচণ্ডভাবে কাপুরুষ। এদের কোনো মেরুদণ্ড নেই। আপনি বললেন যে রাজনীতি, এখানে তো কোনো রাজনীতির ব্যাপারও নেই, সেটা একটা সম্পূর্ণ অন্য দেশ বাংলাদেশ, যেটা একসময় ভারতের অন্তরঙ্গ ছিল। সেখানে যারা হিন্দু থাকে, বসবাস করে, তাদের কোনো দোষ ছাড়া তারা ঘুমোলো হচ্ছে হিন্দুস্তানে, চোখ খুলে যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো, তারা নিজেদের পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে পেলো, যেটা আজকের দিনে বাংলাদেশ হয়েছে। তাদের কোনো অপরাধ নেই। যারা লড়কে লেঙ্গে পাকিস্তান, তারা পাকিস্তান তৈরি করলো। হিন্দু মুসলিম যারা এক নয় মনে করলো, তারা পাকিস্তান তৈরি করলো। হিন্দুদের সাথে থাকবে না বলে পাকিস্তান তৈরি করলো। আর সেখানে একটা চুক্তি হলো যে পাকিস্তানে যে হিন্দুরা বসবাস করবে, সেখানকার গভর্নমেন্টের দায়িত্ব তাদেরকে সুরক্ষা দেওয়া, রক্ষা করা। সেটা কমপ্লিটলি পাকিস্তান, যেটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে ফেল করলো, এখনও পাকিস্তানে ফেল করছে, বাংলাদেশও ফেল করছে। অতএব তারা এটা আবার প্রমাণ করে দিল, তাদের সাথে কোনো চুক্তি করা যাবে না, চুক্তি তারা ভায়োলেট করবেই এবং হিন্দুদের তারা নিধন করবেই। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, আমাদেরও সেই প্রশ্ন, যে এখানকার বাঙালি হিন্দু সমাজ, বিশেষ করে এলিট ক্লাস, যারা শিল্পী, যাদের আপনি বলছেন যেটা পুরো তছনছ করে ভেঙে দিয়েছে, এখানকার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলো ভেঙে দিয়েছে, ওখানে এত বইপত্র ছিল সেগুলোকে পুড়িয়ে দিয়েছে, এরাও চুপ, এদের কিচ্ছু এসে যায় না। যেদিনকে এদের গায়ে হাত পড়বে, যেদিনকে এদের ওপরে ধমকিটা আসবে ডাইরেক্ট, সেইদিনকে এরা আবার আমাদের কথা, আপনাদের কথা মনে করবে। তাছাড়া এরা স্বার্থপর, এরা নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। এরা আমাদের সমাজে থাকার যা, আর এরা যদি না থাকে, বিদায় হয়, মরে যায়, তাতেও আমাদের হিন্দু সমাজে কিংবা সভ্য সমাজে কিছু এসে যায় না। দে আর গুড ফর নাথিং। একটা বিষয় যে আমরা দেখেছিলাম যে আমাদের একটি প্রতিবেশী দেশ আফগানিস্তান, সেখানে যখন তালিবান শাসন শুরু হলো, আমরা দেখেছিলাম যে মানুষ কিভাবে প্রাণের ভয়ে পালানোর চেষ্টা করছিল, যে উড়ন্ত প্লেন থেকে তারা পড়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখেছিলাম। এবং তারপরে সেখানে তালিবান শাসনে কি হয়েছে তাও আমরা দেখেছি, যে একজন মহিলাকে ঢিলের পর ঢিল মেরে তাকে মেরে ফেলা হলো। বাংলাদেশে আজকে যেভাবে হিন্দু একটি ছেলেকে মানে নগ্ন করে পিটিয়ে আগুন জ্বালিয়ে মেরে ফেলা হলো, আল্লাহু আকবার স্লোগান দেওয়া হলো, তাতে সেই আফগানিস্তানের তালিবানদের সঙ্গে বাংলাদেশের এই লোকেদের কোনো তফাৎ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে কীরকম উন্নয়নশীল দেশ, যেখানে গাছে বেঁধে মানুষ পোড়ানো হয়, এ তো মধ্যযুগীয় বর্বরতাও বোধ হয় এতখানি মানে খারাপ ছিল না, তারাও তো হয়তো লজ্জা পাবে। কে বলেছে উন্নত দেশ? এই তথ্য আপনি কোথায় পেয়েছেন আমি তো জানি না। বাংলাদেশে যারা ফ্রন্টলাইন চোর, তারা যায় সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করাতে, আর যারা জেনারেল চোর, জেনারেল জিহাদি, তারা আসে ভারতে ট্রিটমেন্ট করাতে।
যারা গরিব কিংবা অল্প পয়সা আছে, সেখানে তো না আছে ওষুধ, না আছে মেডিকেল সঠিক সিস্টেম, তাদেরকে এদিক ওদিক করতে হয় একটা ছোট চিকিৎসা করাতে গেলে। ম্যালেরিয়া হলেও ভারতে চলে আসছে তারা, কিংবা ভারত থেকে ওষুধ আনাতে হচ্ছে। কোথায় তারা উন্নতি করেছে? আফগানিস্তানে বামিয়ানের বুদ্ধ মূর্তি তারা কামান থেকে ভেঙেছিল। বাংলাদেশে তো কত লক্ষ লক্ষ হিন্দুর মন্দির ভেঙে দিয়েছে। ওদের আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, মোটো একটাই, সেটা হচ্ছে হিন্দুদের সর্বনাশ করা। বাংলাদেশ কি তাহলে বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে? তার কারণ যেভাবে বাংলাদেশ বারবার অস্থির হচ্ছে, যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে, নরমের যজ্ঞ চলছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে একটা বড় কোনো ঘটনা ঘটতে পারে, বিরাট বড় গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তাহলে কি মনে করা উচিত? বাংলাদেশ কি সেই পুরনো বন্ধু যাকে ভারত একসময় সেনা দিয়ে সাহায্য করেছিল, বা তাদের মানে পাকিস্তানি যে অ্যাটাক সেখান থেকে খান সেনাদের হাত থেকে বুটের তলা থেকে উদ্ধার করেছিল, সেই ভারত কি আজকে বাংলাদেশকে বন্ধু বলে ভাবতে পারবে? নাকি ভারতকে বাংলাদেশকে আজকে একটা নতুন শত্রু বা নতুন একটা মাথা ব্যথার কারণ হিসেবে দেখতে হবে? দেখুন, বাংলাদেশ কখনই ভারতের বন্ধু হতে পারে না, বন্ধু ছিল না। যদি থাকে সেটা একটা টেম্পোরারি ফেজের জন্য থাকবে। যখন তাদের স্বার্থ মিটে যাবে, ফুরিয়ে যাবে, তারা আবার ছোবল মারবে। এটাই হয়ে এসছে। তাই জন্য আমি তো মনে করি না বাংলাদেশ আজকের দিনের অন্তত বাংলাদেশ ভারতের বন্ধু হতে পারে। তাদের ওখানকার যুব নেতারা তারা মনে করছে যে ভারতের মানুষরা খেতে পাচ্ছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ যদি ভারতকে সাপোর্ট বন্ধ করে দেয়, ভারতের লোকেরা নাকি খেতেই পাবে না। তারা বলছে তারা আমাদের 7 সিস্টার্স, অর্থে উত্তর পূর্ব ভারতের যে 7খানা রাজ্য আছে, যখন তখন তারা সেটা ভারত থেকে সরিয়ে বাংলাদেশে মিলিয়ে নিতে পারবে কিংবা ভারত থেকে কেটে দেবে। তাদের এই এত দুঃসাহস, আর তার আগে তাদের যে এরকম একটা স্বপ্ন, ভাবনা চিন্তা, আর এটা কারা ভাবছে? সেখানে সাধারণ মানুষদের মধ্যে একটা ভাবনা চিন্তা চলছে। আমি ভেবে নিলাম তাদের পার্সেন্টেজ হয়তো 50% হবে, কিন্তু সেটাও তো ভারতের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। ভারতীয় সৈন্যদের বলিদান দিয়ে আজকে পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করলো। খান সেনারা লক্ষ লক্ষ বাঙালিকে ধর্ষণ করে হত্যা করলো, মায়েদের সামনে তাদের শিশুদের হত্যা করলো। সেরকম একটা বর্বর পাকিস্তান থেকে ভারতীয় সেনা তাদেরকে বাঁচালো। তার পরিণাম কি হলো আজকে যেটা হচ্ছে? তাই জন্য আমি মনে করি ভারত যখন বাংলাদেশকে স্বাধীন করলো, তখনই বাংলাদেশকে টেক ওভার করে নেওয়া উচিত ছিল। আর উইথ কন্ডিশন, যেখানে যারা থাকবে তাদেরকে ভারতীয় সভ্যতা, ভারতীয় কালচার, সেটাকে মেনে চলতে হবে। সনাতন সমাজকে সঙ্গে নিয়ে কিংবা সনাতন সমাজের মধ্যে মিশে গিয়ে এই বাংলাদেশ চলবে। এছাড়া যেটাই করেছে সেটা আমাদের জন্য ক্ষতিই হয়েছে। আমাদের সেনারাও মারা গেল, এতজন নিজেদের জীবনের বলিদান দিলেন। 93,000 পাকিস্তানের সেনাকে আমরা প্রিজনার অফ ওয়ার করেছিলাম, ভারতের হাতে তারা ছিল। কোনো চুক্তি ছাড়া, কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তাদেরকে আমরা পাকিস্তানকে ফিরিয়ে দিলাম। পাকিস্তান বিনিময়ে কী করলো? আমাদের সেনাবাহিনীকে কেটে দিল, আমাদের ওখানকার হিন্দুদের হত্যা করলো। এই তো ওরা উত্তর দিয়েছে আমাদের আগেকার নেতাদের বোকামির। তারা বোকামি করেছে, পুরো অ্যাডভান্টেজ নয়, মিসইউজ করেছে তাদের সেই ট্রাস্ট, ভরসা কিংবা বোকামি যেটাই বলেন। তাহলে আপনি যেটা বলছেন তার কিন্তু নিষ্কর্ষ এটাই বেরোয় যে ইন্দিরা গান্ধী যে ডিসিশন নিয়েছিলেন যে বাংলাদেশকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হোক এবং তাকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে বাংলাদেশ হিসেবে গঠন করতে তৈরি করেছিলেন, সাহায্য করেছিলেন, এবং প্রিজনার অফ ওয়ার তাদেরকে বিনা চুক্তিতে পাকিস্তানের ওপর হাতে তুলে দিয়েছিলেন এবং বাংলাদেশকে টেক ওভার করেননি। তাহলে এইগুলো সবকটা ছিল ব্লান্ডার, যে ব্লান্ডারগুলোর ফল আজকে আমরা সাধারণ বাঙালিরা এবং অন্যদিকে কাশ্মীরি পণ্ডিতরা ভুগছেন। এটা ব্লান্ডারই তো আমি বলবো, আমার মতে এটা ব্লান্ডার। কেননা আমরা তারপর থেকে এখন অবধি কোনো ভালো রেজাল্ট দেখতে পাইনি। এমন কোনো একটা বছর কাটেনি কিংবা মাস কাটেনি যেখানে বাংলাদেশ কিংবা পাকিস্তানে হিন্দু হত্যা করা হয়নি, হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়নি, হিন্দুর মঠ মন্দির ভাঙা হয়নি। এটা হয়েই আসছে। আর যেখানে তাদের দায়িত্ব ছিল যে ওখানকার যারা সংখ্যালঘু আছে তাদেরকে সুরক্ষা দেওয়া। তো এটা কী রকম ভাবে আপনি বলবেন এটা একটা সফল ইনিশিয়েটিভ এই সময় হয়েছিল? হয়নি। পুরোপুরিভাবে আমাদের দেশের বিরুদ্ধে কাজ হচ্ছে ওখানে। আমাদের দেশে যে জিহাদিরা আসছে, আতঙ্কবাদীরা আসছে, তারা পাকিস্তান থেকে আসছে।
এখন বাংলাদেশ থেকেও ঢুকছে, বাংলাদেশের মাটিকে ইউজ করা হচ্ছে। যে কোনো প্রকারে ওরা পৃথিবীর চারিদিকে যেখানেই ওরা আছে সেখানে আমাদের ভারতীয়দের বিরোধিতা করছে, তাদের পেছনে লাগছে। এবং খালি ভারতের পেছনে নয়, ওরা থার্ড ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর অন্যান্য দেশ আছে তাদের জন্য হেডেক হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তানের লোকজন। তারাও ভাবনা চিন্তা করতে আরম্ভ করেছে ওদেরকে ভিসা দেবে কি দেবে না, কীভাবে ভিসা দেবে। পাকিস্তানে যারা আসছে তাদেরকে সন্দেহের চোখে দেখছে। তো একটা তো ব্লান্ডার হয়েছে আমাদের। বাংলাদেশের একাধিক ভ্লগার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রনেতা যারা এই মুহূর্তে যারা রাষ্ট্রনেতা যদি তাদেরকে বলা যায় কোট আনকোট, সেই রাষ্ট্রনেতা যারা, তারা সকলেই হুমকি দিচ্ছেন সেভেন সিস্টার্স দখল করে নেব, চিকেন স্নেক দখল করে নেব, কলকাতা দখল করে নেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে এই বিষয়টাকে কি খুব একটা গুরুত্ব দিয়ে দেখা উচিত? এবং দ্বিতীয় কথা, যদি গুরুত্ব নাও বা দিই, তারপরেও বাংলাদেশ যে কাণ্ডগুলো ঘটাচ্ছে বা বাংলাদেশে যে কাণ্ডগুলো ঘটছে, সেক্ষেত্রে কি ভারতের একটু সাবধানী হওয়া উচিত নয়? মানে ভারতের কি এই মুহূর্তেই একটু নড়ে চড়ে বসা বা বাংলাদেশকে যাতে একটু ভয় দেখানো যায় তেমন ব্যবস্থা কিছু করা উচিত নয়? দেখুন, অনেকে অনেক কিছু হয়তো বলতে পারে, কিন্তু আমি এই ব্যাপারটাকে একদম হালকাভাবে নিই না। তার কারণ হচ্ছে যে এরা এরকমই উন্মাদনা, পাগলামি কিংবা ভায়োলেন্স দুটোই সব কিছু একসাথে আসছে, সেগুলোর দ্বারাই কিন্তু এরা বাংলাদেশে হিন্দুদের শেষ করেছে। এরা কিন্তু এরকমভাবেই একটা মক্কা থেকে 57খানা পৃথিবীর দেশ দখল করেছে। আজকে প্রায় 55-57খানা দেশ তাদের দখলে আছে, এবং এরা এরকমভাবেই কিন্তু প্রোগ্রেস করেছে ডেমোগ্রাফি এবং ল্যান্ড। আপনাদের আমি যদি ঠিক মনে করে থাকি, ভারত ভাগের আগে বিশেষ করে এখানকার যারা এলিট ক্লাস বাঙালি কিংবা এলিট ক্লাস হিন্দুরা ছিল, তারা বলতো মুঁহ মে বিড়ি কান মে পান আর মিয়া করেগা পাকিস্তান বলে হাসাহাসি করতো। কিন্তু মিয়া পাকিস্তান করে দেখালো, ভারতকে ভেঙে দেখালো তরবালের নোকে, বন্দুকের নোকে। তো আবার যে ভারতের ওপর এরা বড় ক্ষতি আনতে পারবে না, এটা কি উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ ওরা বাইরে যতটা মজবুত হয়ে ভারতের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাচ্ছে, ওদের লোক কিন্তু এখানের মধ্যেও আছে। তাই জন্য ভারত সরকারের উচিত কীভাবে সেটা তারা বুঝবে। ভারত সরকারের উচিত যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, অবশ্যই ভারত সরকার সিরিয়াসলি নিচ্ছে, আমি বলছি না যে সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু আমাদের যেটা সাধারণ মানুষের চাহিদা, আমি গ্রামে গ্রামে ঘুরি, কলকাতার রাস্তায় সাধারণ মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, বহু সাধারণ মানুষ আমার সাথে যোগাযোগ করে। তাদের যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো পরিস্থিতি যদি এখানে হয় এবং বাংলাদেশে হিন্দুদের যা দুর্দশা, সেটা যদি ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো স্ট্রং অ্যাকশন না নেয়, কিন্তু সেখানকার হিন্দুদের বেঁচে থাকা অসম্ভব, মান সম্মান তো নেই। হ্যাঁ, যাকে ইচ্ছা তুলে নিয়ে যাচ্ছে, যতদিন ধরে ইচ্ছা তাকে বন্ধ করে ধর্ষণ করছে, তাকে ফেরত দিচ্ছে ভালো, নলে তাকে আবার ইসলামে কনভার্ট করে নিজের কাছেই রেখে দিচ্ছে। এটা তো আম বাত হয়ে গেছে বাংলাদেশে। কোনো হিউম্যান রাইটস, কোনো হিউম্যান ভ্যালুজ ওখানে নেই। তাহলে আর ওরা কারা? ওরা আমাদের এক্স সিটিজেন, একসময় ওরা ভারতেরই নাগরিক ছিল, ওরা আমাদের বৃহত্তর সনাতন সমাজের একজন মানুষ। তাদের সাথে এটা হচ্ছে। তো আমাদের ভারতেরও উচিত কিছু এরকম করা, যাতে তারা অন্তত সুরক্ষিত থাকে, সেটা যাই করুক না কেন। এবং এই পশ্চিমবঙ্গ একটা, যে আপনি বলেন বারুদের ওপর বসে আছে বাংলাদেশ, আমি তো বলবো পশ্চিমবঙ্গ বারুদের ওপর বসে আছে। বাংলাদেশ বারুদের ওপর বসে আছে, বাংলাদেশে আরও বারুদ ফেলে দিক, দিয়ে জায়গাটাকে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু পশ্চিমবঙ্গকে কী করে করবেন? তাই জন্য এখানে বিশেষ ধ্যান দিয়ে, বিশেষ ক্যালকুলেশন করে, বিশেষভাবে এই পশ্চিমবঙ্গটাকেও স্টেরিলাইজ করতে হবে। এখানেও যা ভ্যাকসিন দেওয়ার দিতে হবে, দিয়ে এখান থেকে এই যে জামাতি সরকার, মমতা সরকার আছে, এটাকেও সরাতে হবে। তো আমি আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই, যে আজকে হিন্দু ধর্ম যে সংকটে পড়েছে, আজকে কত যে সংকটে পড়েছে সেটা তো আমরা এর আগে থেকেই দেখে এসেছি। বাংলাদেশে সেটা একটা জ্বলন্ত সত্যি, এবং এখানেও সেটা হচ্ছে কেন, তারপরে আস্তে আস্তে আমরা এই আলোচনার মধ্যেই আসব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হিন্দু ধর্ম যে সংকটে পড়েছে তার জন্য এই মুসলিমরা দায়ী, নাকি এখানকার সেকুলার সাজা হিন্দুরাই বেশি দায়ী? তখন দুজনেই দায়ী। হিন্দুদের সংকটে তো ফেলছে যারা জেহাদি আছে, তারাই ওপেন চ্যালেঞ্জটা দিচ্ছে।
কিন্তু তাদের পক্ষ নিয়ে কিংবা হিন্দুদের বিরুদ্ধে দাঁড়িয়ে এরকম অনেক সেকুলার আছে যারা হিন্দুকে লড়াইয়ের ময়দান থেকে নয় সরিয়ে দিচ্ছে, নয় হিন্দুর পেছনে তারাও লাগছে। এর মধ্যে অনেকে আছে যারা এই কাজটা করছে। হিন্দুর কোনো ক্ষতি হলে, হিন্দুর কোনো কষ্ট হলে তাদের মুখ থেকে কথা বেরোয় না, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একটা মুসলিম তার কোনো অসুবিধে হয়, যদি গাজার মতো সমস্যা হয় কিংবা যেখানেই যাই হোক না কেন, তারা কিন্তু লাফিয়ে রাস্তায় নেমে পড়ে। এখানে অনেক এরকম সেকুলার আছে এবং এরকমও লোক এখানে আছে যারা কিন্তু ভারত বিরোধী কাজ করছে, সেকুলারের ডিসগাইজে ভারত বিরোধী কাজ করছে, হিন্দু বিরোধী কাজ করছে। তো আমার হচ্ছে যে যারা সেন্ট্রাল এজেন্সি আছে এদেরকে চিহ্নিত করে ইমিডিয়েট একটা ব্যবস্থা নিক, নাহলে কিন্তু খুব ডেঞ্জারাস পজিশনে আমরা অলরেডি আছি, আরও ডেঞ্জারাস জায়গায় এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ কথায় কথায় ভারতকে যে হুমকি দিচ্ছে, আর ভারতের এখন মানে যা স্ট্যাটাস, তাতে ভারত এখন পৃথিবীতে সেনানির ক্ষমতায় চতুর্থে রয়েছে এবং অর্থ বলে তৃতীয়তে চলে গেছে। তো এমন একটা দেশকে বাংলাদেশ হুমকি দিচ্ছে, ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে একবেলার মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে। কিন্তু সেটা কি এরা বুঝতে পারছে না, নাকি এরা এতটাই বোকা যে এরকম এইসব ধরনের কথা বলছে, নাকি এর পেছনে আমেরিকান ডিপ স্টেটের কোনো মদত আছে যার জন্য যে বলিয়ান হয়ে ভারতকে এত বড় বড় কথা বলতে সাহস পাচ্ছে পিঁপড়ের মতো ছোট্ট বাংলাদেশ? দেখুন, এতে বাংলাদেশের যারা এই হুঙ্কারটা ছাড়ছে তারা সবাই জেহাদি। এরা উইন উইন সিচুয়েশনে আছে। এক, ডিপ স্টেটের মদত এরা পাচ্ছে, ডিপ স্টেটের মদত ধরুন এখন পাচ্ছে, কিন্তু এর আগে তো ধরুন ডিপ স্টেটের মদত পায়নি, তখনও এরা ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী ছিল। আজ থেকে 20 বছর আগেও এরা হিন্দু নিধন করেছে, 2 বছর আগেও করেছে, 70 বছর আগেও করেছে। তো ডিপ স্টেটটা এদেরকে আরও ক্যাটালিস্ট জগিয়ে দিচ্ছে, আরও এদের গাড়িতে আরও পেট্রোল দিচ্ছে। আর কিন্তু এদের উইন উইন কেন বলছি, ডিপ স্টেট ধরুন এখন তাদেরকে মদত দিচ্ছে, কিন্তু 30 বছর আগেও হিন্দু হত্যা করেছে তারা, 70 বছর আগেও করেছে, হিন্দু নিধন করেছে, মঠ মন্দির ভেঙেছে, নারীদের সম্মান লুট করেছে। ওরা উইন উইন সিচুয়েশানে আছে। ওরা জানে আমেরিকার মদত আসছে, ডিপ স্টেটের মদত আসছে, আমরা ভারতের আরও বিরোধিতা করব, আরও হিন্দু হত্যা করব। মানে ওদের তো গাড়িটা আছেই, মানে ডিপ স্টেট ওদের গাড়িতে ফিউয়েলটা খালি দিচ্ছে। আর আমি এই জন্যে বলছি উইন উইন সিচুয়েশান। ধরুন ভারতের সহ্য সীমা পেরিয়ে গেল, ভারত বাংলাদেশের ওপর অ্যাটাক করলো ধরুন, তো তখন কি হবে? এই যারা জেহাদি আছে ওরা মরবে। ওরা কি দেখছে, বেঁচে থাকবো হিন্দুদের মারবো, বেঁচে থাকবো ভারতের বিরোধিতা করব, ভারতকে ধ্বংস করার চেষ্টা করব, আর মরে গেলে তো 72খানা হরি অপেক্ষা করছেই আমাদের জন্য। দুদিকে উইন উইন সিচুয়েশান। তাই আমি ভারত সরকারকে বলবো, ওদের মনস্কামনা পূরণ করুন, ওদের ওপর অ্যাটাক করুন। ওরা যেটার জন্য বেঁচে আছে 72খানা হরি পাওয়ার জন্য, ওদেরকে সেই 72খানা হরির কাছে পাঠিয়ে দিন। এই যে মানে আমরা বাংলাদেশ নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, যে বাংলাদেশে ছায়ানটের যে অফিস সেটা ভেঙে চুরে নাশ করে দেওয়া হয়েছে, কারণ ইসলামে গান বাজনা করাটা হারাম। সেখানে দাঁড়িয়ে কদিন পর যে আমাদের রাজ্যেও বিষয়টা হারাম হয়ে যাবে না তার কোনো কিন্তু এই মুহূর্তে আমরা ভরসা পাচ্ছি না। কারণ আমরা যেটা জানতে পেরেছি, বা আমরা এই জাস্ট গতকালের খবর, যে লগ্নজিতা চক্রবর্তী একজন নামজাদা সঙ্গীত শিল্পী, তিনি একটি গান গাইতে উঠেছিলেন স্টেজে, এবং সেই গানটা হচ্ছে জাগো মা, দেবী চৌধুরানী সিনেমার গান। এবং যেই না মাত্র তিনি গানটা গাওয়া শুরু করেছেন, সঙ্গে সঙ্গে ওখানে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, এবং ওইখানকার মানে ওই যে স্কুলের প্রোগ্রামে তিনি গান গাইতে শুরু করেছিলেন, সেখানে তার যে তিনি স্কুলের যিনি কর্মকর্তা বা তিনি স্কুলের মালিক মেহবুব মল্লিক, তিনি উঠে আসেন, স্টেজে উঠে এসে প্রায় মারতে যান লগ্নজিতাকে এবং থামান, সেই গানটা থামিয়ে দেন, যে জাগো মা এই গান চলবে না। সরাসরি মানে এই কোট আনকোট এই কথাটা বলেন যে সেকুলার গান কর। এখন প্রশ্নটা হচ্ছে, আজকে সেকুলার গান কর বলছে, জাগোমা বন্ধ করতে বলছে, দুদিন পরে হয়তো গান গাওয়াই বন্ধ করে দেবে। দেখুন, কিছু দিন আগে, বোধহয় বছর দেড়েক দুয়েক আগে, মালদাতে মহিলাদের ফুটবল খেলার ওপর ফতোয়া জারি হয়েছিল যে ফুটবল এখানে খেলা যাবে না। একটা ওখানকার ইমাম ফতোয়া দিয়েছিল যে ফুটবল মহিলারা খেলবে না এখানে। তো ফুটবল খেলবে না, গান গাইতে বাধা, সেকুলার গান গাইতে হবে, কেন ও জাগো মা গেয়েছিল।
তো আমিও ইন্টারভিউটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, যে গায়িকা কী নাম বললেন যেন, লগ্নজিতা, হ্যাঁ, ওনার ইন্টারভিউটা দেখছিলাম যে ওনাকে নাকি এই স্কুলের মালিক যে জেহাদি মুসলিম, তৃণমূলের সাথে ওনার নাকি মানে আছে, কানেকশন আছে, সে তাকে মারতে উঠেছিল, তেড়ে গেছে, মারতে উঠেছে। আজকে এটার প্রতিবাদ উনি করলেন, যে গায়িকা এটার প্রতিবাদ করলেন, দেখে ভালো লাগলো। এবং আমি যেটা আপনাকে বললাম, যতক্ষণ না এদের নিজেদের ওপর আসছে ততক্ষণ এরা মুখ খোলে না। এনার উপর এসছে, মুখটা খুললে। তো হ্যাঁ, আজকে সেকুলার গান গাইতে বলছে, আগামী দিন আসতে চলেছে গান বাজনা বন্ধ করে দেবে, কিংবা গান বাজনা যদি বন্ধ নাও করে, একটা হিন্দু মেয়ে, সে গায়িকা, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে নিজের ধর্মের গান কিংবা গানের খাতিরেই জয় মা বলে গান গাইছে, যেখানে ওই জেহাদি মনে করছে এটা তার ধর্মের বিরুদ্ধে, সে তাকে অবজেকশন করে দিল। তো আমরা কোন জায়গায় বসে আছি এটা নিয়ে তো মমতাকেও কোনো কথা বলতে শুনেছেন কি? আমি তো ওনার কোনো সিএম এর কোনো টুইট কিংবা ফেসবুক কিংবা কোনো ইন্টারভিউতে এটাকে খণ্ডন করতে শুনিনি, এটা নিন্দা করতে শুনিনি, যে এরকম একটা লোক একটা ইয়াং সিঙ্গারকে এরকমভাবে অ্যাটাক করতে এলো, তাকে বাধা দিল। এতেও কোনো কারোর প্রতিক্রিয়া নেই। টলিউডের এত তারকা নাম আছে, ও কিন্তু এটা নিয়ে মুখ খুলছে না। অপেক্ষা করতে হবে আমাদের, যখন তাদের গায়ে হাতটা পড়বে। পুরনো সংঘাতকেই আবার উস্কানি দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সায়েন্স সিটিতে রবিবার দিন একটি সভা হয় এবং সেই অনুষ্ঠানে হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ, তা নিয়ে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মোহন ভাগবত। এই বিষয় নিয়ে কী বলুন? দেখুন, ওনার যে বার্তা, সেটা তো অবশ্যই তার সবথেকে বেশি গুরুত্ব আছে। এবং আমি যেটা দেখুন মনে করি সেটা হচ্ছে যে হুমায়ুন মানে বাবরের ছেলের নামও হুমায়ুন ছিল। তো হুমায়ুন কবির যে পরিকল্পনা করেছে, যে স্টেপ আগে বাড়িয়েছে, এটা শুধু মোহন ভগবতজি কেন, এখানে যত হিন্দু আছে, আমাদের সকলকে সতর্ক হয়ে এটা নিয়ে বিশেষভাবে ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। তার কারণ যে এখানে যদি আবার একটা বাবরি মসজিদ হয়, তাহলে সেটা আমাদের জন্য একদমই ভালো বিষয় নয়, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুদের জন্য। তাই জন্য আমাদেরকে এক হয়ে আমাদের এলাকা খালি শক্ত মজবুত করা নয়, পুরো রাজ্যটাকে যেন আমরা মজবুত করতে পারি, স্যানিটাইজ করতে পারি, এখান থেকে রোগ ছড়ানোর যে এলিমেন্ট, সেগুলোকে যেন আমরা মিটিয়ে ফেলতে পারি, সরিয়ে ফেলতে পারি, সেটার চেষ্টা আমাদের সকলকে করতে হবে। এবং আমরা যেন আমাদের যারা সনাতনী ভাই বোন আছে তাদেরকে আরও এম্পাওয়ার করি। আমরা যেন আমাদেরকে যারা শত্রু মনে করে, কিংবা আমাদের ভারতকে যারা নিজের দেশ, মানে ভারত মাতার যে গান, রাষ্ট্রীয় সঙ্গীত, সেটা যারা গাইতে অ্যাভয়েড করে, তাদেরকে যেন আমরা মজবুত না করি, তাদেরকে থেকে যেন আমরা জিনিসপত্র না কিনি। এইবারে এই যেটুকু সময় আপনার সঙ্গে গত ইন্টারভিউয়ের এবং আজকের মধ্যে যেটুকু সময় গেছে, তার মধ্যে আপনি কতজনকে আবার নতুন করে ঘর ওয়াপসি করালেন? দেখুন, বেশ কিছু মুসলিম সমাজ থেকে তো বেশ কিছু এসছে, ভাই বোন এসছে, একটা ফ্যামিলিও এসছে। আর কিন্তু তাদের ব্যাপারে আমি এখন বলবো না ডিটেলসে, কেননা এখনও সব কাজ কমপ্লিট হয়নি, ডকুমেন্টসের কাজ বাকি আছে। আর এর মধ্যে 14ই ডিসেম্বর আমরা মালদার 80খানা খ্রিশ্চান পরিবারকে, যারা মানে আদিবাসী ট্রাইবাল খ্রিশ্চান হয়ে গেছিল এক জেনারেশন 2 জেনারেশন আগে, এবং তারা পুরোপুরি ওরকম সিস্টেমটাই ফলো করছিল, মানে মারা গেলে কেউ কবর দেওয়া, ক্রস লাগিয়ে দেওয়া, এটাই করছিল। তো তাদেরকে আমরা সনাতন হিন্দু ধর্মে ফেরত এনেছি। এবং কিছুদিন আগে, মানে সপ্তাহখানেক আগে, আপনার হাওড়া জেলার গ্রামীণে রানিয়াটির কাছে, সেখানকার 15টা খ্রিশ্চান পরিবার, তাদেরকেও হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছে। এই কাজটা তো চলছে আমাদের। আপনার যারা ভিউয়ার্স আছে, তারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে, আমার নামের বানানটা তো আমাদের ডিসপ্লেতে থাকে, ফেসবুক, টুইটার, কিংবা খানিকটা ওই কি নাম, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রামে অল্প দেওয়া হয়, তাতে যদি একটু ফলো করে আইডিয়া পাবে যে আমরা কিভাবে কি কাজ করি। এবং আপনাদের চ্যানেলের ভিউয়ার্সরা আমি জানি বেশিরভাগই 99% রাষ্ট্রবাদী
এবং হিন্দুত্ববাদী, তো তাদের ভালো লাগবে এগুলো দেখলে। আপনার কি মনে হয় যে এই যে আজকে ঘর ওয়াপসি হচ্ছে, খুব স্লোলি হচ্ছে, কিন্তু তাতে কখনো না কখনো কোনো না কোনোভাবে হিন্দুদের হাত শক্ত হচ্ছে? হ্যাঁ, এটা আপনি খুব ভালো কথা বলেছেন, খুব স্লোলি হচ্ছে। আর আমাদের যারা বিরোধী শক্তি তারা কিন্তু প্রচণ্ড জোর গতিতে এগোচ্ছে। মুসলিমরা প্রত্যেক দিন বহু হিন্দুকে মুসলিম বানাচ্ছে, কিন্তু বাংলায় আমরা এটা খুব অল্প সংখ্যায় করতে পারছি, কিন্তু হাত মজবুত হচ্ছে। কিন্তু সাধারণ হিন্দুরা যদি এই কজে একটু সাপোর্ট করে তাহলে এই কাজ আরও ভালো করে এগোবে। সাপোর্ট মানে সব রকম সাপোর্ট, তারা আইডিয়া দিতে পারে, তারা কাইন্ডসে কিছু দিতে পারে, এবং তারা ডোনেশনও করতে পারে এই কাজের জন্য। কেন এই কাজ, এই মুভমেন্ট, এই কাজ আমাদের ফুল টাইমার্স রাখতে হয়, যারা সারাদিন এই কাজের সাথে যুক্ত থাকে। তাদেরও ফ্যামিলি আছে, তাদেরকে আমাদের কিছু না দিলে তাদের ফ্যামিলি চলবে না। পার্ট টাইমার আছে, মানে অনেক রকম এক্সপেন্স থাকে। তো মানুষ যদি এর সাথে আর নিজেদের আরও যুক্ত করে, সাপোর্ট দেয়, তাহলে এই কাজটা আরও ভালো করে হবে, আরও বড় করে হবে। কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই, কারণ এই কাজটা খুব প্রায়োরিটি কাজ, ঘর ওয়াপসি। আর এটা যদি হিন্দুরা ভালো করে করতে পারে তাহলে আমাদের রিভার্স, যেটা এত মুসলিম বেড়ে গেছে, মানে ভারত বিরোধী শক্তি এত এখানে বেড়ে গেছে, সেটাকে যদি ঠিক করতে হয় তাহলে এটা এই জায়গাটাকে আমাদের স্যানিটাইজ করতে হবে এবং ঘর ওয়াপসি করতে হবে।